হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। তো আজকের এই ক্লাসে আমরা পড়বো ঘাস ফড়িংয়ের শ্বসনতন্ত্র। সাথে আছে আমি মুনতাসির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা। এখন আমাদের এই শ্বসনতন্ত্র পড়ার আগে বুঝতে হবে শ্বসন অ্যাকচুয়ালি দুই প্রকারের। একটা শ্বসন আমরা জানি হচ্ছে অন্তঃশ্বসন, এবং আরেকটা শ্বসন আমরা জানি হচ্ছে বহিঃশ্বসন। বহিঃশ্বসন। সো অন্তঃশ্বসন বলতে আমরা কি বুঝি? যেটা আমাদের দেহের এবং অ্যাকচুয়ালি কোষের মধ্যে হয় সেটাকে বলা হয় অন্তঃশ্বসন। কথা হয় ভাইয়া, এটা কোষে হয়। এবং বহিঃশ্বসন কোনটা? এই যে নর্মালি আমাদের ফুসফুসের মাধ্যমে যে শ্বসনটা ঘটে সেটা হচ্ছে বহিঃশ্বসন ঘটে। ধরো এটা হচ্ছে ফুসফুসের মাধ্যমে যেটা ঘটে, যে আমরা অক্সিজেনটা গ্রহণ করলাম এবং কার্বন ডাই অক্সাইড যেটা সেটা হচ্ছে বের করে দিলাম। এই হচ্ছে বহিঃশ্বসনের ঘটনা। এখন এই যে আমরা অন্তঃশ্বসনের ক্ষেত্রে কি ঘটে অ্যাকচুয়ালি দেখো, যে প্রথমত আমরা একটা গ্লুকোজ জাতীয় খাদ্য খাই, C6H12O6। এই একটা গ্লুকোজ জাতীয় খাদ্য খাই, যেটাকে জারিত করে হচ্ছে অক্সিজেন এসে। সো অক্সিজেন এসে জারিত করলো এবং সেখান থেকে কি কি উৎপত্তি হয়? প্রথমত কার্বন ডাই অক্সাইড উৎপত্তি ঘটে, এরপরে কিছু পানি উৎপত্তি ঘটে, এবং ফাইনালি হচ্ছে এটিপি তৈরি হয়। সো এটার মূল উদ্দেশ্য হচ্ছে এটিপি তৈরি করা, এবং বাকি যারা আছে এরা এক্সট্রা ভাবে তৈরি হয়। তো এই যে আমাদের অক্সিজেনটা আমরা পাচ্ছি, সো এই অক্সিজেনটা তো কোনো একটা জায়গা থেকে আসতে হবে, এটা বাইরে থেকে আসবে, রাইট? এবং এই যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো, এটাকে আমাদের বের করে দিতে হবে। সো কার্বন ডাই অক্সাইড কি করে দিতে হবে? বের করে দিতে হবে। সো এই যে প্রক্রিয়াটা, যে আমাদের গ্লুকোজ থেকে গ্লুকোজ থেকে এটিপি তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে অন্তঃশ্বসন। এটাকে বলছি আমরা হচ্ছে অন্তঃশ্বসন। এবং যেটা এই যে অক্সিজেনটা আমরা গ্রহণ করব, অক্সিজেনের গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইডের বের করে দেওয়া, অর্থাৎ এটার আদান প্রদান, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের যে আদান প্রদান, এটাকে আমরা বলি হচ্ছে বহিঃশ্বসন। কি শ্বসন ভাইয়া? বহিঃশ্বসন। তো অন্তঃশ্বসন মোটামুটি সবারই সেম, যে সবারই হচ্ছে গ্লুকোজ থেকে এটিপি তৈরি হয়, কারণ এটিপি আমাদের শক্তিটা যোগায়। এই বহিঃশ্বসনে আমাদের ডিফারেন্সটা দেখা যায়। এক একজনের বহিঃশ্বসনের সিস্টেম এক এক রকম। কোথাও কেউ ফুসফুস দ্বারা করছে, কোথাও কেউ হচ্ছে তার মাছের ক্ষেত্রে আলাদা হচ্ছে, ঘাস ফড়িং এর ক্ষেত্রে আলাদা হচ্ছে। সো এই যে ডিফারেন্সটা হচ্ছে কিন্তু ক্রিয়েট হচ্ছে। বোঝা গেল বিষয়টা? এখন যেহেতু অন্তঃশ্বসনে কোনো ঝামেলা নাই, আমরা পড়বো হচ্ছে বহিঃশ্বসন নিয়ে। কার বহিঃশ্বসন নিয়ে? ঘাস ফড়িং এর বহিঃশ্বসন নিয়ে। ওকে, সো আমরা চলে আসলাম হচ্ছে ঘাস ফড়িং এর বহিঃশ্বসন পড়বো আজকে। ঘাস ফড়িং এর বহিঃশ্বসন, অর্থাৎ ঘাস ফড়িং কিভাবে অক্সিজেন গ্রহণ করে এবং কিভাবে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, এটাই আমাদের পড়ার বিষয় হবে। তো দেখো এই, সরি শোষণ লিখছি এটা, দেখো আচ্ছা এখানে ভুল যেহেতু করছি আমি, এটা একটু বলি যে শোষণ আর শ্বসন দুইটা কিন্তু আলাদা বিষয়। শোষণ মানে কি? কোনো কিছু শুষে নেওয়া। বাট এই শ্বসন, এটা হচ্ছে শ্বাস প্রশ্বাস ত্যাগ করা বা এটিপি তৈরি করা। এটার আবার দুইটা ভাগ আছে, অন্তঃশ্বসন এবং বহিঃশ্বসন, নট শোষণ। তার মানে কিন্তু শোষণটা না, এটা হচ্ছে কি হবে? শ্বসন। শ্বসন। তো দেখো, এখন আমাদের ছিল টপিকটা ছিল হচ্ছে শ্বসন তন্ত্র, তাই না? আমাদের মেইন টপিক হচ্ছে ভাইয়া শ্বসন তন্ত্র। এখন শ্বসন তন্ত্র বলতে কি বুঝি? যার মাধ্যমে বা যে সিস্টেমের মাধ্যমে আমাদের এই শ্বসন কার্যটা পরিচালিত হয়। যেমন ধরো মানুষের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কি হয়? প্রথমত হচ্ছে অক্সিজেন আসে কোথায়? ফুসফুসে আসে। ফুসফুসে আসে, এরপর কি করে? ফুসফুস সেখান থেকে হচ্ছে হৃৎপিণ্ডে পাঠায়, তারপর হৃৎপিণ্ড থেকে রক্তের মাধ্যমে সারা দেহে সেই অক্সিজেনটা হচ্ছে পরিবাহিত হয়। সো কার মাধ্যমে? এরপরে রক্তের মাধ্যমে। তার মানে মানুষের এই শ্বসন কার্য, বহিঃশ্বসন যেটা, বা শ্বসন কার্য অ্যাকচুয়ালি যেটা, সেটাকে যদি আমরা সম্পাদন করতে চাই, সেই ক্ষেত্রে ফুসফুস লাগবে এবং হচ্ছে রক্ত লাগবে। তাছাড়া একদম দেহের প্রান্তিক পর্যায় পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না। কিন্তু দেখো ঘাস ফড়িং এর ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে? সো ঘাস ফড়িং এর ক্ষেত্রে এর অক্সিজেন যেটা গ্রহণ করে,
এর আর হচ্ছে এরকম জাস্ট ফুসফুসটা নাই, এর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ট্রাকিয়া। সো ঘাস ফড়িং এর ক্ষেত্রে এই ট্রাকিয়ার মাধ্যমে একদম অক্সিজেন অক্সিজেন প্রান্তিক পর্যায় পর্যন্ত, একদম দেহকোষ পর্যন্ত হচ্ছে অক্সিজেন পৌঁছে যায়। কার মাধ্যমে? ট্রাকিয়ার মাধ্যমে। এর কোনো আর নতুন করে রক্ত লাগে না বা অন্য কিছুর সহযোগিতা লাগে না। তার মানে দেখো, ঘাস ফড়িং এর ক্ষেত্রে কি ধরনের ঘটতেছে, শুধুমাত্র এই ট্রাকিয়া নিজেই স্বয়ং সম্পূর্ণশীল। এই হচ্ছে নিজেই স্বয়ং সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ, অন্য কারোর উপর নির্ভরশীল হতে হয় না। বাট মানুষের ক্ষেত্রে ফুসফুসটা কি স্বয়ং সম্পূর্ণ? নিজেই কি পুরো শ্বসন কার্য চালাতে পারতেছে? না, এ কিন্তু স্বয়ং সম্পূর্ণ না। কার উপর নির্ভরশীল? রক্তের উপর নির্ভরশীল। রক্ত তারপরে হচ্ছে কোথায় যায়? দেহ কোষে যায়। তার মানে দেখো, দুইটা শ্বসন তন্ত্র কিন্তু দুইটা ডিফারেন্ট প্রকারের মধ্যে পড়ে। সো এই যে দুইটা ডিফারেন্ট প্রকারের মধ্যে পড়ে, এই দুইটার আমরা ভিন্ন ভিন্ন নাম দিব। দেখো, যেটা নিজেই স্বয়ং সম্পূর্ণ, সেটাকে যদি আমরা সম্পূর্ণ শ্বসনতন্ত্র বলি, তাহলে কি কোনো কিছু হবে? না। তার মানে যেটা নিজেই স্বয়ংসম্পূর্ণ, এটাকে আমরা বলতেই পারি এটা হচ্ছে সম্পূর্ণ শ্বসনতন্ত্র। এক নম্বরে হচ্ছে ভাইয়া সম্পূর্ণ শ্বসনতন্ত্র। এবং মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে অসম্পূর্ণ শ্বসনতন্ত্র। মানে এই শ্বসনতন্ত্রটাকে পূর্ণতা পেতে গেলে রক্তের উপর নির্ভরশীল হতে হয়। অসম্পূর্ণ শ্বসন তন্ত্র। বিষয়টা বোঝা গেল? তার মানে দেখো, মানুষ কিন্তু ঘাস ফড়িংয়ের থেকে অনেক উন্নত জীব, কিন্তু শ্বসন তন্ত্রের দিক থেকে মানুষ ঘাস ফড়িংয়ের কাছে কিন্তু ছোট হয়ে গেল। কারণ ঘাস ফড়িংয়ের শ্বসন তন্ত্র সে স্বয়ং সম্পূর্ণ, মানুষেরটা এর সম্পূর্ণতা পেতে গেলে রক্তের উপর নির্ভরশীল করতে হয়। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। তাহলে চলো, আমরা যেহেতু দেখলাম যে হ্যাঁ, ঘাস ফড়িংয়ের শ্বসনতন্ত্র মানুষের থেকে উন্নত, আমাদের একটু এই ঘাস ফড়িংয়ের শ্বসনতন্ত্র নিয়ে এখন আমরা পড়াশোনা করব। তো এই যে একটু আগে বললাম যে এই ট্রাকিয়া, ঘাস ফড়িংয়ের স্বয়ং সম্পূর্ণ যে সিস্টেমটা, এটা হচ্ছে ট্রাকিয়ার উপর নির্ভরশীল। এই জন্য এটাকে বলা হয় ট্রাকিয়াল সিস্টেম। কি বলা হয়? ট্রাকিয়াল সিস্টেম। সো এখন এই যে ট্রাকিয়াল সিস্টেম, এর বেশ কিছু হচ্ছে আরো কিছু অঙ্গ সংস্থান আছে, কিছু ভাগ আছে। তো চলো আমরা ট্রাকিয়াল সিস্টেমের যে ভাগগুলো আছে সেগুলো একটু লিখে ফেলি। ট্রাকিয়াল সিস্টেম। সো একদম প্রথমে যেটা আসে সেটা হচ্ছে শ্বাসরন্ধ্র বা ছিদ্র। শ্বাসরন্ধ্র, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে স্পাইরাকল। SPIRACLE, স্পাইরাকল। এরপরে শ্বাসরন্ধ্রের পরে আসে হচ্ছে শ্বাস নালী। শ্বাস নালী, যেটাকে বলা হয় ট্রাকিয়া। ট্রাকিয়া, আচ্ছা। এরপরে 3 নম্বরে আসি হচ্ছে ট্রাকিয়ার পরে আমরা পড়বো হচ্ছে বায়ুথলি নিয়ে। বায়ুথলি বা হচ্ছে এয়ার স্যাক। স্যাক মানে হচ্ছে থলি। তারপরে আমরা পড়বো হচ্ছে ট্রাকিওল কোষ। ট্রাকিওল কোষ। এবং ফাইনালি আমরা পড়বো হচ্ছে ট্রাকিওল। ট্রাকিওল। ওকে। এখন এদের একটু সংখ্যাগুলো নিয়ে আমাদের পরীক্ষায় এমসিকিউ আসে, সো আমাদের একটু সংখ্যাগুলো শিখে রাখতে হবে। যেমন ঘাসফড়িংয়ের শ্বাসরন্ধ্র, এরা আছে হচ্ছে ভাইয়া 10 জোড়া। 10 জোড়া। আর বাকি যারা আছে সবগুলো অসংখ্য। শ্বাসনালী অসংখ্য। এরপরে বায়ুথলি কি হইল? বায়ুথলি অসংখ্য। তারপরে ট্রাকিয়াল কোষ অসংখ্য। তারপরে ট্রাকিওল, এরাও অসংখ্য। তার মানে আমাদের শুধুমাত্র শ্বাসরন্ধ্র হচ্ছে 10 জোড়া। তো তোমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছ
আমি যদি এটা একটু ছোট করে দিয়ে চিত্রটাকে এখন সামনে নিয়ে আলোচনা করি। ওকে, দেখো এখন চিত্রটাকে একটু খেয়াল করো। এই চিত্র তোমরা চেনো যে আমরা ঘাস ফড়িং এর এটা হচ্ছে বক্ষ, অগ্রবক্ষ, পশ্চাৎ মধ্যবক্ষ এবং হচ্ছে পশ্চাৎ বক্ষ, তিনটা বক্ষ। তার মানে এই পার্টটুকু হচ্ছে বক্ষ, এবং তারপরে যারা আছে এরা হচ্ছে উদর। উদর একদম কোন কয়টা খণ্ড এখানে? 11টা খণ্ড মিলে হচ্ছে ভাইয়া উদর। তার মানে এটা হচ্ছে উদর বা হচ্ছে অ্যাবডোমেন। ওকে, সো এখন আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে শ্বাসযন্ত্র। এই যে 10 জোড়া শ্বাসযন্ত্র থাকে, এরা কোথায় কোথায় থাকে এটা তো আমাদের দেখতে হবে। সো এই 10 জোড়া শ্বাসযন্ত্র আমরা একটু হিসাবটা মিলাই নেই। তো দেখো, এই যে অগ্রবক্ষ আর হচ্ছে মধ্যবক্ষ, এর মাঝখানে থাকে একটা, অর্থাৎ এই যে এই জায়গা থেকে একটা। এরপরে মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ, এদের প্রাচীরের মাঝখানে থেকে আরেকটা। তাহলে বক্ষে কয়টা হইলো? এক পাশে দেখা যাচ্ছে দুইটা, অপর পাশে কিন্তু আরো দুইটা আছে। তার মানে আলটিমেটলি বক্ষে হচ্ছে 2 জোড়া। আচ্ছা, এবার আসি উদরের ক্ষেত্রে। উদরের ক্ষেত্রে একদম 1 থেকে 8 পর্যন্ত সব পাশে একটা করে আছে, 8টা। যদি এই পাশে 8টা হয়, অপর পাশে কয়টা থাকবে? 8টা। তার মানে উদরে কয়টা থাকে ভাইয়া? 8 জোড়া। তাহলে দেখো আমাদের বক্ষে আমরা পাচ্ছি, বক্ষে পাইলাম হচ্ছে 2 জোড়া, যেটা কয়টি? 4টি। এরপরে উদরে পাইলাম 8 জোড়া, যেটা হলো 16টি। তাহলে টোটাল কয় জোড়া? 10 জোড়া মিললো, 10 জোড়া। এবং টোটাল কতটি? 20টি। তাহলে জোড়া বললে 10 আর সংখ্যা বললে হচ্ছে 20। তাহলে আমাদের জোড়ার হিসাবটা হয়ে গেল। এবার আসি কি করে আসলে যখন এরা শ্বাস গ্রহণ করে। যখন এরা ভাইয়া শ্বাস গ্রহণ করে, শ্বাস গ্রহণ অর্থাৎ যার মাধ্যমে অক্সিজেনটা নিবে, শ্বাস গ্রহণ। তো শ্বাস গ্রহণ মানে কি? শ্বাস ভিতরে প্রবেশ করে, সো এটাকে আমরা বলি হচ্ছে প্রশ্বাস। কি বলি? প্রশ্বাস। আবার শ্বাস ত্যাগ, শ্বাস ত্যাগ বা হচ্ছে নিঃসরণ করা, এটাকে আমরা বলি হচ্ছে নিঃশ্বাস। কোনটা প্রশ্বাস কোনটা নিঃশ্বাস কিভাবে বুঝবা? প্রবেশ দিয়ে প্রশ্বাস, নিঃসরণ দিয়ে হচ্ছে নিঃশ্বাস। এখন এই যে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ, হুম, তো শ্বাস গ্রহণ করে হচ্ছে প্রথম 4টা যে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল আছে, প্রথম 4টা, 1, 2, 3, 4। এই 4টা কি করে? এরা হচ্ছে ভাইয়া শ্বাস গ্রহণ করে, অর্থাৎ অক্সিজেনটা এরা হচ্ছে গ্রহণ করে। তার মানে কোনটা কোনটা? বক্ষের 2 জোড়া, সো বক্ষের 2 জোড়া প্লাস উদরের প্রথম 2 জোড়া। আর নিঃশ্বাস কারা করে বা শ্বাস ত্যাগ কারা কারা করে? একদম উদরের 6 জোড়া। কোন 6 জোড়া? 3 থেকে 8 পর্যন্ত। বোঝা গেল বিষয়টা এবার? যে আমাদের এই যে মোট 10 জোড়া যে স্পাইরাকল আছে, সবগুলোর মাধ্যমে কিন্তু শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ হয় না। এর মধ্যে 4 জোড়া করে শ্বাস গ্রহণ, এবং বাকি যে 6 জোড়া থাকে তারা করে হচ্ছে শ্বাস ত্যাগ। দেখো, শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ করার সময় দেখা গেল যে হচ্ছে আমাদের কিন্তু 10টা যে স্পাইরাকল আছে, 10টি স্পাইরাকল আছে, 10টাই কিন্তু কার্যকর এবং 10টাই খোলা থাকে, এবং 10টার মাধ্যমে এই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আদান প্রদান ঘটে। সো এই যে যেহেতু 10টাই কার্যকর এবং খোলা থাকে, এই জন্য এদেরকে বলা হয় হলো নিউস্টিক ট্রাকিয়াল সিস্টেম। যদি বলা হয় যে ঘাস ফড়িংয়ের শ্বাসযন্ত্রকে
বা ঘাস পুডিং এর হচ্ছে স্পাইরাকলকে কেন হলোনিউস্টিক বলা হয়, তখন বলতে হবে এদের 10টাই খোলা থাকে এবং 10টাই কার্যকর থাকে। 10টা বলতে 10 জোড়া আর কি, 10 জোড়া। এটা হচ্ছে 10 জোড়া। বোঝা গেল বিষয়টা ভাইয়া? আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এই যে 10 জোড়া খোলা থাকে, বন্ধ এবং কার্যকর থাকে, এদের অ্যাকচুয়ালি কাজগুলো কি কি? যদি আমরা বলতে চাই যে ভাইয়া এখন এটা তো হয়ে গেল, একটু হচ্ছে কাজগুলো দেখান। এই শ্বাসরন্ধ্রের কাজ। কাজ সো প্রথম যে কাজ, সে কি করবে? বাতাস গ্রহণ করবে, মানে হচ্ছে অক্সিজেনটা গ্রহণ করবে। আবার কি করবে? বাতাস ত্যাগ করবে। তারপরে শুধুমাত্র বাতাসই না, মাঝে মাঝে হচ্ছে এরা এই বাতাসের সাথে জলীয় বাষ্পও ত্যাগ গ্রহণ করে, জলীয় বাষ্প নিঃসরণ। জলীয় বাষ্প নিঃসরণ করে। আচ্ছা, এই কয়টা কাজ বুঝতে পারলাম। এখন এদের এই যে আমরা বললাম স্পাইরাকল, চল এদের একটু আমরা গঠনটা পড়ে আসি, একটু কিরকম হয় দেখো। এই হচ্ছে একটা ছিদ্র, বা যেটাকে আমরা বলছি স্পাইরাকল। একটু বেশি বড় হয়ে গেল, ছোট করে দিই। ওকে। সো এই যে স্পাইরাকল, এই ছিদ্রটা মেইনলি হচ্ছে স্পাইরাকল। এই ছিদ্রটা স্পাইরাকল। আচ্ছা, এবং এর যে ছিদ্রের চারদিকে যে আবরণটা, বা এই যে আমরা যে সার্কেলটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় পেরিট্রিম। কি ট্রিম? পেরিট্রিম। পেরি মানে হচ্ছে চারপাশ, এবং ট্রিম মানে হচ্ছে ছিদ্র। এটা একটা গ্রিক ওয়ার্ড, ছিদ্র। তার মানে ছিদ্রের যে চারপাশে যেটা থাকে সেটাকে বলা হয় পেরিট্রিম। আচ্ছা, এরপর এখানে কি ঘটে? এই রকম আরেকটা থলির মতো সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিয়াম, বা একটা প্রকোষ্ঠের মতো সৃষ্টি হয়। এই প্রকোষ্ঠটাকে বলা হয় কি ভাইয়া? অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম। ওকে। এরপরে এই যে অ্যাট্রিয়ামটা হলো, ধরো এবার কোনো একটা হচ্ছে বাতাসটা, বা একটা বাতাস নিচের মধ্যে, তখন কি হবে? আমাদের নাকের মধ্যে কিন্তু কিছু হচ্ছে লোম থাকে, যারা কি করে? বাতাসটাকে হচ্ছে শাসন করে। সো এই যে স্পাইরাকলে এর ভেতর দিকেও এরকম শাসন করার জন্য এরকম হচ্ছে লোমযুক্ত কিছু অংশ থাকে, চুলের মতো কিছু অংশ থাকে, যারা কি করে? বাতাসটাকে শাসন করে। সো এই যে বাতাসটাকে শাসন করে, এইটার নাম হচ্ছে, যেহেতু শাসন বা ফিল্টার করে, এটাকে বলা হয় ফিল্টারিং অ্যাপারেটাস। ফিল্টারিং অ্যাপারেটাস। আচ্ছা, তারপরে কি হলো? এই যে ফিল্টারিং অ্যাপারেটাস, তারপরে এইখান থেকে আরেকটা এরকম প্রকোষ্ঠের মতো সৃষ্টি হয়। আচ্ছা, হইল। সো এই যে প্রকোষ্ঠের মতো সৃষ্টি হইলো, এটাকে অ্যাকচুয়ালি বলি আমরা হচ্ছে যে ট্রাকিয়াটা পড়ছিলাম, সেই হচ্ছে ট্রাকিয়া। এবং দেখো, এই জায়গা এখানে দরজা বা গেটের মতো হয়েছে। কোন জায়গাতে ভাইয়া? এই জায়গাতে দরজা বা গেটের মতো তৈরি হয়েছে, বা এখানে কপাটিকার মতো তৈরি হয়েছে। সো এটাকে আমরা হচ্ছে সেই কপাটিকাই বলবো, কপাটিকা। কপাটিকা। এবং এই যে ট্রাকিয়া দেখলাম, এই ট্রাকিয়ার মাঝখানে আমরা একটা অদ্ভুত একটা জিনিস দেখব। কি দেখবো? একটা অদ্ভুত একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই রকম করে আমাদের গলায় শ্বাস নাড়িতে যেরকম একটা তরুণাস তরুণাস্থি আছে, যাদের কারণে আমাদের শ্বাসনালীটা চুপসে না যায়, সো এদের ট্রাকিয়াতে এরকম হচ্ছে এগুলো আছে, এগুলোকে বলা হয় টিনিডিয়া। আমরা টিনিডিয়া নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। সো দেখো এখন ঘটনাটা কি ঘটলো। যে প্রথমত আমরা পড়ছিলাম হচ্ছে স্পাইরাকল। সো এরকম 10 জোড়া স্পাইরাকল আছে, এরকম 10 জোড়া ছিদ্র আছে। স্পাইরাকলের চারপাশে একটা আবরণ থাকে, তাকে বলা হয় পেরিট্রিম। সো এই যে পেরিট্রিম বা স্পাইরাকল আবরণের পরে এখানে লোম, বা হচ্ছে কি বলা হয় এখানে, আহ,
ওয়েট, আমি একটু বই থেকে ওয়ার্ডটা একটু বলার ট্রাই করি। আচ্ছা হ্যাঁ, রোমযুক্ত, সূক্ষ্ম সূক্ষ্ম রোমযুক্ত থাকে যারা কি করে, ছাঁকন করে বা ফিল্টার করে, এই জন্য এটাকে বলা হয় ফিল্টারিং অ্যাপারেটাস। তারপরে এই যে ফুল একটা প্রকোষ্ঠ থাকে তাকে বলা হয় অ্যাট্রিয়াম। দেখো আমাদের মানুষের ক্ষেত্রে অ্যাট্রিয়াম থাকে কোথায়, হৃৎপিণ্ডে, কিন্তু ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে প্রশ্ন হবে ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে অ্যাট্রিয়াম কোথায় থাকে, তখন তোমাকে বলতে হবে শ্বসন তন্ত্রে। কোন তন্ত্রে? শ্বসন তন্ত্রে। এবং তারপরে এখানে দরজার মতো একটা জায়গা থাকে যেটাকে বলা হয় কোপাটিকা। কোপাটিকার পরে শুরু হয় হচ্ছে ট্রাকিয়া, এবং ট্রাকিয়ার মধ্যে টেনে দিয়ে থাকে। হয়ে গেল। তো দেখো আমরা কাজ কি কি পড়ছি, কাজ পড়ছি হচ্ছে আমরা তিনটা: বাতাস গ্রহণ, বাতাস ত্যাগ, জলীয় বাষ্প নিঃসরণ, এবং আরেকটা পাইলাম কি, ছাকন করা। কি করা ভাইয়া? ছাকন করা। এরপরে যখন আমরা বই পড়বো তখন বাকিগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। ছাকন করা। সো আশা করি আমাদের শ্বাসরন্ধ্র যে টপিকটা সেটা তোমরা ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে কোনো প্রবলেম হয় সেটা হচ্ছে অবশ্যই জানাবে। তাহলে আমাদের একটু আমরা টপিকটার হচ্ছে নাম দিই। এক নাম্বার হচ্ছে স্পাইরাকল। সো স্পাইরাকল থেকে কি কি পড়বো, কোথায় কয় জোড়া করে আছে সেটা। এরপরে আমরা কি দেখব হচ্ছে কোনটা কোনটা শ্বাস গ্রহণ, কোনটা কোনটা শ্বাস ত্যাগ করে সেইটা। তারপর আমরা দেখব হচ্ছে যে এর গঠনটা কিরকম বা চিত্রটা কিরকম। তারপরে দেখবো আমরা হচ্ছে এর কাজ। এখন এখানে আরেকটা কথা বলতে হয়, যে ধরো যেই স্পাইরাকল গুলো, যেই স্পাইরাকল গুলো তোমার বক্ষে থাকে, যারা হচ্ছে বক্ষে থাকে, সো বক্ষের স্পাইরাকল, এবং হচ্ছে উদরের স্পাইরাকল, এতে দুইটা ভাগ না, উদরের স্পাইরাকল। তো এই যে বক্ষের স্পাইরাকল, এদের অ্যাট্রিয়াম থাকে না, এদের কোনো অ্যাট্রিয়াম থাকে না, বাট উদরের স্পাইরাকলের হচ্ছে অ্যাট্রিয়াম থাকে। বক্ষের স্পাইরাকলের অ্যাট্রিয়াম না থাকার কারণে এরা সরাসরি ট্রাকিয়ায় উন্মুক্ত হয়। কোথায় উন্মুক্ত হয়? ডাইরেক্ট এরা হচ্ছে ভাই ট্রাকিয়ায় যায়, ট্রাকিয়াতে যায়। আর বক্ষের স্পাইরাকল প্রথমে অ্যাট্রিয়াম, তারপরে যায় হচ্ছে ট্রাকিয়াতে। বোঝা গেল বিষয়টা? এই দুইটা একটু মনে রাখতে হবে স্পাইরাকল নিয়ে। আশা করি স্পাইরাকল নিয়ে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এরপরে চলো আমাদের দ্বিতীয় যে পার্টটা ছিল শ্বাসনালী, সেইটা নিয়ে আমরা একটু পড়াশোনা করি। এবার আমরা পড়বো হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালী কোনটা? ওই যে ট্রাকিয়াটা, যে ট্রাকিয়ার মধ্যে আমরা টিনিডিয়া দেখলাম, শ্বাসনালী বা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া। সো এই যে শ্বাসনালী বা ট্রাকিয়া, এইটাকে বলা হয় প্রধান শ্বসন অঙ্গ। কি বলা হয়? প্রধান শ্বসন অঙ্গ। সো প্রধান শ্বসন অঙ্গ, একটা নালী, নালী বলতে আমরা এরকম একটা নালী বুঝি, রাইট? সো এই নালীটাকে আমরা কি বলি? নালী বা হচ্ছে ট্রাঙ্ক। নালী বা ট্রাঙ্ক, তার মানে নালী, ট্রাঙ্ক বা হচ্ছে কাণ্ড। ওকে, আচ্ছা। সো এই যে ট্রাকিয়ার যে কাণ্ডটা, এটাকে আমরা বলি ট্রাকিয়াল কাণ্ড। ট্রাকিয়াল কাণ্ড বা হচ্ছে ট্রাঙ্ক। সো এটা দুইটা ভাগে হতে পারে। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, যারা দৈর্ঘ্য বরাবর থাকে, একটা হচ্ছে অনুপ্রস্থ, যারা এরকম প্রস্থ বরাবর থাকে। তার মানে ট্রাকিয়াল যে কাণ্ড, এরা কয়টা প্রকারের হতে পারে ভাইয়া? দুইটা প্রকারের। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, এবং আরেকটা হলো অনুপ্রস্থ। সো অনুদৈর্ঘ্য, দেখো আমরা একটা ঘাস ফড়িং এখানে নিয়ে আসি, একটা সুন্দর দেখে একটা ঘাস ফড়িং নিয়ে চলে যাই আমরা এখান থেকে।
তো দেখো এখানে আমরা ঘাস ফড়িংকে টেনে নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার পর আমরা এখন অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ যে ট্রাকিয়াল কাণ্ডগুলো আছে সেগুলো দিব। সো অনুদৈর্ঘ্য বরাবর দেখো, একদম পিঠ বরাবর, একদম পিঠের দিকে, ঘাস ফড়িং এর পিঠের দিকে এরকম দুই জোড়া থাকে, মানে এই পাশে একটা, ওই অপর পাশে একটা। সো পিঠে বা ডরসাল বা পৃষ্ঠীয় দিকে থাকে হচ্ছে এক জোড়া। তার হচ্ছে কোথায় ভাইয়া এটা? পৃষ্ঠীয়তে থাকে হচ্ছে এক জোড়া। আচ্ছা, এরপরে পেটের দিকে, নিচের দিকে, এইখানে থাকে হচ্ছে আরেক জোড়া, এই পাশে একটা, ওই পাশে একটা। তার মানে এবার হচ্ছে কোথায়? অঙ্কীয়। অঙ্কীয় এখানে কয় জোড়া? এক জোড়া। আচ্ছা, এরপরে দেখো মাঝ বরাবর বা হচ্ছে দুই সাইড বরাবর ঘাস ফড়িং এর দুইটা বুকের দুই সাইড দিকে যেটা থাকে, তো সেই দুই সাইডে হচ্ছে আরো দুইটা থাকে, বা হচ্ছে এক জোড়া, এই পাশে একটা, ওই পাশে একটা। এটাকে বলা হয়, যেহেতু দুই পার্শ্বে থাকে, এটাকে বলা হয় পার্শ্বীয়। কি বলা হয় এটাকে ভাইয়া? পার্শ্বীয়। পার্শ্বীয় বানান ভুল হচ্ছে, এরা হচ্ছে পার্শ্বীয়। এরা কয় জোড়া? এরাও এক জোড়া। এক জোড়া। আচ্ছা, দেখো এখন কি ঘটনা ঘটলো এখানে। এখন এই যে পার্শ্বীয় দিলাম, তারপরে হচ্ছে অঙ্কীয় দিলাম, পৃষ্ঠীয় দিলাম, এটাকে বুঝতে পেরেছো তোমরা? আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, এটা তো দৈর্ঘ্যর ভিত্তিতে আমরা তিনটা ভাগে ভাগ করলাম। প্রস্থ বরাবর কি হয়? এই যে আমাদের পার্শ্বীয় আছে, এই পার্শ্বীয় থেকে অনুপ্রস্থ বরাবর হচ্ছে, এরা প্রস্থ বরাবর একটা যায় পৃষ্ঠীয়তে, এবং আবার আসে হচ্ছে অঙ্কীয়তে। তার মানে অঙ্কীয়গুলো কিন্তু অসংখ্য। অঙ্কীয়গুলো, সরি, অনুপ্রস্থগুলো হচ্ছে অসংখ্য। এদের সূচনা কই থেকে হয়? এদের হচ্ছে পৃষ্ঠীয় প্লাস, মানে সরি, পার্শ্বীয় প্লাস পৃষ্ঠীয় হয়। এই যে পার্শ্বীয় থেকে পৃষ্ঠ বরাবর হয়, আবার পার্শ্বীয় থেকে অঙ্কীয় বরাবর হয়, দুইটাতেই হয়। তার মানে এই যে ট্রাকিয়াল যে কাণ্ডগুলো আছে, এটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ। অনুদৈর্ঘ্য আবার তিনটা ভাগে ভাগ, একটা হচ্ছে পৃষ্ঠীয় যারা পিঠে থাকে, এরপরে যারা অঙ্কীয় বা পেটে থাকে, এরপরে পার্শ্বীয়, দুই পার্শ্বে থাকে, প্রত্যেকে এক জোড়া এক জোড়া করে। এবং এই যে পার্শ্বীয়টা আছে, এই পার্শ্বীয় থেকে পৃষ্ঠের দিকে কিছু যায়, অঙ্কের দিকে কিছু আসে। সো এই যে অনুপ্রস্থ বরাবর গেল, এই জন্য এগুলোকে বলা হয় অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। বোঝা গেল বিষয়টা? ওকে। এবার এই যে ট্রাকিয়াল কাণ্ড দেখলাম, এবার চলো ট্রাকিয়াল কাণ্ডের যে গঠনটা, ট্রাকিয়াল কাণ্ডের গঠন আমরা একটু পড়ে আসি। গঠনটা পড়ার আগে আমরা উপরে যে চিত্রটা ছিল সেটা একটু এখানে নিয়ে আসবো। কোন চিত্রটা? এই চিত্রটা। দেখো এখানে আমরা কোন পর্যন্ত পাইছি ভাইয়া? এখানে আমরা পাইছি হচ্ছে ট্রাকিয়াটা দেখছি এখানে। এই যে ট্রাকিয়া, যার মধ্যে হচ্ছে টিনিডিয়া আছে। সো এই যে ট্রাকিয়া, এর গঠনটা আমরা এখন একটু বিস্তারিত পড়বো। ওকে। সো ট্রাকিয়া যেহেতু এরকম একটা নালীর মতো, একটা হচ্ছে নালীর মতো, এর আবার তিনটা স্তর, স্তর থাকে। কয়টা স্তর ভাইয়া? তিনটা স্তর। সর্ববাহিরের যে স্তরটা থাকে, সর্ববাহিরের যে স্তরটা থাকে, এটাকে বলা হয় হচ্ছে বহিঃস্থ স্তর। এরপরে সর্বভেতরে যে স্তরটা থাকে, যেটা এখানে আমরা হোয়াইট কালার দিয়ে দেখাচ্ছি, এটাকে বলা হয় অন্তঃস্তর। এবং এই দুইটা স্তরের মাঝখানে যে স্তরটা থাকে, মাঝখানে যে স্তরটা থাকে, এটাকে বলা হয় মধ্যস্তর। তার মানে স্তরগুলো চেনা গেল। আমরা একটু স্তরগুলোর নাম লিখে দিই। এটাকে আমরা বলছি হলো, বাহিরেরটাকে বলছি বহিঃস্থ স্তর। এরপরে যেটা আকাশি কালার দিয়ে দেখাইছি, সেটা হচ্ছে অন্তঃস্তর, সরি মধ্যস্তর, যেহেতু মাঝখানে থাকে, মধ্যস্তর। এবং তার নিচে যেটা থাকে, যেটা একদম ভিত্তিতে থাকে, নিচে থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে অন্তঃস্তর। কি স্তর এটা? অন্তঃস্তর। ওকে। এখন এই যে বহিঃস্থ স্তর, এটাকে শুধুমাত্র আমরা বহিঃস্থ স্তরও না, আরো কয়টা নামে দিতে পারি। যেমন ধরো এরা যেহেতু একদম বাহিরে থাকে, বা হচ্ছে, বা
ভিত্তিতে থাকে, এটাকে আমরা হচ্ছে বেসমেন্ট মেমব্রেনও বলতে পারি। কি বলতে পারি? এর আরো নাম হচ্ছে বেসমেন্ট মেমব্রেন বা হচ্ছে ভিত্তি ঝিল্লি। এই যে বেসমেন্ট মেমব্রেনটা, এটা কি দিয়ে গঠিত? আমাদের যেরকম বাইরের আবরণটা স্কোয়ামাস আবরণী টিস্যু দ্বারা গঠিত, যেটা আইসাকার। সো এদেরও হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু দ্বারা এরা গঠিত। কোন আবরণী টিস্যু ভাইয়া? স্কোয়ামাস। আচ্ছা, এরপর মধ্যস্তর। মধ্যস্তরকে বলা হয় এপিথেলিয়াম। এপিথেলিয়াম। এবং এটা হচ্ছে আহ বহুভুজাকার আবরণী টিস্যু দ্বারা গঠিত। কি দ্বারা? বহুভুজাকার আবরণী দ্বারা গঠিত। এরপরে অন্তঃস্তর। এই অন্তঃস্তর, এটাকে বলা হয় ইন্টিমা। তোমরা যখন ওই যে ধমনী শিরা পড়ছো, সেখানে দেখছো টিউনিকা মিডিয়া, তারপরে টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টিমা, এরকম পড়ছো না? হ্যাঁ, তো যে ছিদ্রের সাথে যেটা থাকে সেটাকে বলা হয় ইন্টিমা বা ইন্টারনাল। এরকম এটা থাকে হচ্ছে কিউটিকল নির্মিত হয় এরা। কিউটিকল নির্মিত হয়। আচ্ছা, সো এই যে ইন্টিমা, এরা বিবর্ধিত হয়ে একটা নতুন একটা আকৃতি গঠন করে। এইরকম ইন্টিমা থেকে নতুন একটা শেপ তৈরি হয়। এইটা হচ্ছে রিং আকৃতি। দেখো, রিং আকৃতি। সো এই যে রিং আকৃতি, এইটাকে বলা হয় হচ্ছে ভাইয়া টিনিডিয়া। বানানটা দেখো, টিনিডিয়া। এই টিনিডিয়া এখানে কেন থাকে? যেন এই শ্বাস নালীটা, ট্রাকিয়াটা চুপসে না যায়। ধরো আমাদের গলার যেটা, দেখো তুমি হাত দিলে বুঝতে পারবা, এর মধ্যে এরকম টিন দিয়ে থাকে। কেন থাকে? যেন চুপসে না যায়। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, তো এই যে আমাদের ট্রাকিয়াটার গঠন আমরা পড়লাম, প্রথমে বহিঃস্তর দেখলাম, এরপর মধ্যস্তর দেখলাম, এরপর অন্তঃস্তর দেখলাম। এরপরে বহিঃস্তরের দুইটা নাম দেখলাম, বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি ঝিল্লি, এরা আবার স্কোয়ামাস আবরণী টিস্যু দ্বারা গঠিত। তারপর দেখলাম মধ্যস্তর, এরা এপিথেলিয়াম এবং এরা হচ্ছে বহুভুজাকার আবরণী কোষ দ্বারা গঠিত। এরপর অন্তঃস্তর বা ইন্টিমা, যেটা হচ্ছে কিউটিকল থাকে। এবং এই অন্তঃস্তরে একটা হচ্ছে বিশেষ আকৃতি থাকে, যে রিং আকৃতি, সেটাকে বলা হয় টিনিডিয়া। যেন ট্রাকিয়াটা চুপসে না যায় সেই জন্য। তো এখন এর তো বিশেষ কিছু কাজ আছে। কার কাজ? এই টিনিডিয়া হচ্ছে আমাদের ট্রাকিয়ার কিছু কাজ আছে। আমরা এখন ট্রাকিয়ার কাজগুলো পড়ব। এটা একটু ছোট করে নিই। তো কাজ বা হচ্ছে এর ধরো আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো একটু ঝটপট দেখে ফেলি। তো এর প্রথম যে বৈশিষ্ট্য, যে এই ট্রাকিয়াটা, এরা হচ্ছে ভাইয়া শাখা প্রশাখা যুক্ত হয়। কি হবে? শাখা প্রশাখা যুক্ত। এরপরে এরা হচ্ছে স্থিতিস্থাপক, অর্থাৎ তুমি সংকোচন প্রসারণ করলেও এরা ছিঁড়ে যাবে না। এরা কি? স্থিতিস্থাপক। শুধুমাত্র স্থিতিস্থাপকই না, এরা আবার হচ্ছে এদের যে আহ, ব্যাসার্ধটা, এরা 2.5 মাইক্রোমিটার হয়। এবং এদের তিনটি স্তর থাকে। কয়টা স্তর থাকে? তিনটি স্তর থাকে। আমরা তিনটা স্তর দেখছি, এদের হচ্ছে তিনটি স্তর থাকে। আশা করি এই যে আমাদের শ্বাসনালী নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। আমরা এখানে মোটামুটি সবগুলো কথাই বলে ফেলেছি যা বই থেকে আছে। ওকে, এরপরে আমাদের পরের যে টপিকটা, সেটা নিয়ে একটু কথা বলি। সো এর পরের যে টপিকটা, সেটা হচ্ছে বায়ুথলি। আমরা এখন পড়বো আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে বায়ুথলি।
কি থলি ভাই এটা? 3 নম্বরে এরা হচ্ছে বায়ু থলি। ওকে। সো বায়ুথলি কিভাবে হয়? এই যে ধরো ট্রাকিয়া মাঝে মাঝে ফুলে যায়। ধরো এটা একটা ট্রাকিয়া। হুম। সো ট্রাকিয়ার এরকম একটা এখানে থলি দেখা যায়। কেন থলি দেখা যায়? এর মধ্যে এরা বায়ুটাকে সংরক্ষণ করে। আবার ধরো এখান থেকে এটার দিয়ে আসলে বায়ুটাকে এরা নিয়ন্ত্রণ করে কাইন্ড অফ। বা ধরো হচ্ছে এর মধ্যে অতিরিক্ত বাতাস রাখতে পারে। আবার ধরো এখান থেকে আবার বায়ু প্রেসারটা ক্রিয়েট করতে পারে, যেন বাতাসটা সঞ্চালন হয়। সো এরা চুপসে যায়, আবার এরা ফুলে উঠতে পারে। তো তার মানে কি হয় দেখো, যে ট্রাকিয়া মাঝে মাঝে ফুলে যায়। বেশ কিছু জায়গায় ট্রাকিয়া গুলো হচ্ছে ফুলে যায়। এই ফুলে গেলে কি তৈরি হয়? এখানে একটা ব্লাডার তৈরি হয় বা এয়ার স্যাক তৈরি হয়। এই স্যাক কি করে? এর মধ্যে অতিরিক্ত বায়ু এরা হচ্ছে সঞ্চয় করে, এবং এরা সংকোচন প্রসারণের মাধ্যমে এদের যে বায়ু প্রবাহটা সেটা তৈরি করে। আবার ধরো দেহের মধ্যে যদি কোনো এরকম থলি থাকে যেটা বায়ুপূর্ণ হয়, সেটা কিন্তু ঘাস ফড়িংকে উঠতে সহায়তা করে। কি সহায়তা করবে ভাইয়া? উঠতেও সহায়তা করে। ওকে। আচ্ছা। তো চলো, এটা আমরা একটু হচ্ছে এটার বৈশিষ্ট্যগুলো লিখে ফেলি ঝটপট। যে প্রথমত কি হয়? ট্রাকিয়া ফুলে এরা তৈরি হয়। তারপরে কি হয়? এরা হচ্ছে পাতলা প্রাচীর যুক্ত। দেন এদের মধ্যে ইন্টিমা থাকে না, ইন্টিমা বিহীন। দেন এরা হচ্ছে অতিরিক্ত বাতাস সঞ্চালন করে। তারপরে সংকোচন প্রসারণে বায়ু প্রবাহ তৈরি হয়। দেন এরা কি করে ভাইয়া? উড়তে সহায়তা করে। পাখির ক্ষেত্রেও ঠিক একই রকম, উড়তে সহায়তা করে। তার মানে বায়ুথলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যে ধরো এরা হচ্ছে সংকোচন প্রসারণ করে বায়ু প্রবাহটা ঠিকঠাক রাখছে, অতিরিক্ত বায়ু এরা সঞ্চালন করতেছে, তারপরে উঠতে সহায়তা করতেছে। তার মানে এটাকে কিন্তু কোনোভাবে অবহেলা করা যাবে না। তো এটা আমরা একটু হচ্ছে চিত্রটা দেখে আসি। এই যে দেখো, এইটা হচ্ছে সেই বায়ুথলি। এটা কি ভাইয়া? এটা হচ্ছে সেই বায়ুথলি। এবং আমরা যদি এই যে দেখো, এরা হচ্ছে ট্রাকিয়ার সাথে এরকম এগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে সেই বায়ুথলি। এখন এরা চুপসানো অবস্থায় আছে, মাঝে মাঝে এরা ফুলে উঠবে। বোঝা গেল বিষয়টা ভাইয়া? ওকে। এবং শুধু এদিকে না, মাথাতেও এরকম বায়ুথলি দেখা যায়। ওকে, ঠিক আছে। তার মানে দেখো বায়ুথলি কোথায় থাকে? মাথায় থাকে, এরপরে হচ্ছে বক্ষে থাকতে পারে, তারপরে উদরে থাকে, মানে পেটে থাকে। সো বায়ুথলি আমাদের মোটামুটি পড়া শেষ। এবার আসি, এবার আমরা আসি পরের টপিকটাতে। পরের যে টপিকটা নিয়ে পড়বো সেটা আমরা হচ্ছে ট্রাকিওল কোষ নিয়ে পড়বো। কি কোষ? ট্রাকিওল কোষ। 4 নাম্বার, ট্রাকিওল কোষ। সো দেখো, নর্মালি ট্রাকিয়া হচ্ছে এরকম। এটা হচ্ছে সেই ট্রাকিয়া, এবং ট্রাকিয়া থেকে শাখা বের হয়। So, এই যে শাখা বের হলো এদেরকে বলা হয় শাখা শ্বাসনালী বা শাখা ট্রাকিয়া। তারপর এখান থেকে আরো কোষে একদম, এটা ধরো হচ্ছে দেহকোষ। So, দেহকোষে যাওয়ার আগে আরো কয়েকটা ভাগ হয়ে যায়, ছোট ছোট কিছু ভাগ হয়ে যায়। সো এই যে যে জায়গাটাতে ছোট ছোট ভাগ হয়ে গেল, যে জায়গাটা থেকে, কোথা থেকে? এই জায়গাটা থেকে হচ্ছে
ছোট ছোট ভাগ হয়ে গেল, এই জায়গায় একটা কোষ থাকে যার নিউক্লিয়াসটা অনেক বড় হয়, এর মাঝে সাইটোপ্লাজম থাকে। সো এই যে যে কোষটা এখানে থাকে গ্রিন কালার দিয়ে, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ট্রাকিওল কোষ। ট্রাকিওল কোষ, যাদের নিউক্লিয়াসটা হয় বড়, এরপরে এদের হচ্ছে পাতলা প্রাচীর, এবং এরা দেখতে কিছুটা তারকাকার। এখানে যেহেতু ঠিকভাবে আঁকানো যাচ্ছে না, আমরা পরে চিত্রটা আবার দেখব। তারকাকার। এবং এটা হচ্ছে দেহকোষ। এটা হচ্ছে দেহকোষ। এটা হচ্ছে ট্রাকিয়া, এবং শাখা যেটা বের হয়েছে এটাকে বলা হয় শাখা শ্বাসনালী। শাখা শ্বাসনালী। ওকে, তারপরে আসো, আমরা এটা মোটামুটি পড়ে ফেললাম। এবার আসি আমরা হচ্ছে ট্রাকিওলে। সো ট্রাকিওল আসলে আমরা অলরেডি বুঝেই ফেলেছি। ওল মানে যদি হচ্ছে তোমার ধরো ট্রাকিয়া, শাখা শ্বাসনালী, তারপরে হচ্ছে ট্রাকিওল। সো এই যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো অ্যাকচুয়ালি ট্রাকিওল, এগুলোই হচ্ছে ট্রাকিওল। সো এই ট্রাকিওল গুলোর একদম শেষ প্রান্তে, এখানে কোনো একটা দেহকোষে যাওয়ার আগে মাথাগুলো এরকম ফুলে যায়, একটা থলির মতো হয়, যেটাকে বলা হয় প্রান্তীয় থলি। সো এই প্রান্তীয় থলিগুলো কি করে, এখানে এসে অক্সিজেন জমা হয়, তারপরে সেটা ব্যাপনের মাধ্যমে দেহকোষে চলে যায়, এবং ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দেহকোষ থেকে কার্বন ডাই অক্সাইড এই থলির মধ্যে এসে আবার হচ্ছে বের হয়ে চলে আসে। সো এই যে ট্রাকিওল গুলো, এরা কিন্তু খুবই সরু হয়, এরা খুবই সরু হয়। এবং এদের মধ্যে হচ্ছে তোমার আহ, কি বলে, এই প্রান্তীয় থলিতে গিয়ে আবার হচ্ছে ইন্টিমা থাকে না। তার মানে দেখো ট্রাকিওলের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি। ট্রাকিওল গুলো, যে ট্রাকিওল কোষ থেকে কতগুলো সরু সূক্ষ্ম প্রায় 1 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট নালী বের হয়, সেটাকে বলা হয় ট্রাকিওল। এদের প্রাচীরে হচ্ছে ইন্টিমা বা হচ্ছে টিনিডা বিহীন, কি বিহীন, ইন্টিমা বা হচ্ছে টিনিডা বিহীন। ওকে, আচ্ছা, এখন আমরা আর লিখছি না এটা, আসলে আমরা এখন একটু বই চলে যাব। বই চলে যাওয়ার আগে আমরা হচ্ছে আমাদের, দেখো আমরা কি কি পড়লাম, একদম চিত্র সহ প্রথম থেকে দেখে আসি। সো প্রথমত আমরা দেখলাম শ্বসনতন্ত্র, অন্তঃশ্বসন এবং বহিঃশ্বসন। অন্তঃশ্বসনে এটিপি উৎপাদন হয় এবং বহিঃশ্বসনে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে। এরপর আমরা দেখলাম সম্পূর্ণ শ্বসনতন্ত্র এবং অসম্পূর্ণ শ্বসনতন্ত্র। সম্পূর্ণ শ্বসনতন্ত্রে আমরা দেখলাম এটা হচ্ছে ঘাস ফড়িংয়ের, যাদের ক্ষেত্রে কোনো রক্ত লাগে না, ডাইরেক্ট হতে পারে শুধুমাত্র ট্রাকিয়াল সিস্টেমের মাধ্যমেই। এবং অসম্পূর্ণতে হচ্ছে মানুষের, যেখানে ফুসফুস প্লাস রক্ত লাগে। এরপরে সম্পূর্ণ শ্বসনতন্ত্র, যেটাকে ট্রাকিয়া, এটাকে বলা হয় ট্রাকিয়াল সিস্টেম, যেটার মাধ্যমে প্রতিটা কোষে প্রবেশ করতে পারে। সো এই সিস্টেমের কয়েকটা পার্ট আছে। প্রথমত শ্বসনতন্ত্র বা স্পাইরাকল, শ্বাসনালী বা ট্রাকিয়া, বায়ুথলি বা এয়ারস্যাক, ট্রাকিওল কোষ বা ট্রাকিয়াল সেল, এরপরে হচ্ছে ট্রাকিওল। এবং এদের মধ্যে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলের সংখ্যা হচ্ছে 10 জোড়া, বাকি সবগুলো হচ্ছে অসংখ্য। ওকে, তারপরে আমরা আসলাম হচ্ছে শ্বাসরন্ধ্রে। শ্বাসরন্ধ্রে এসে দেখলাম এরা হচ্ছে মোট 10 জোড়া বা 20টি, যার মধ্যে বক্ষে থাকে 2 জোড়া এবং উদরে থাকে হচ্ছে 8 জোড়া। এই যে, এবং সংখ্যাগুলো কিভাবে লেখা হয় আমরা কাছে দেখাইছি। শ্বাস গ্রহণ করে বক্ষের 2 জোড়া এবং উদরের প্রথম 2 জোড়া, এবং শ্বাস ত্যাগ করে হচ্ছে উদরের বাকি 6 জোড়া। এরপর আমরা এর গঠনটা দেখলাম যে এখানে স্পাইরাকল থাকে, তার চারপাশে থাকে হচ্ছে পেরিট্রিম, তারপরে থাকে এখানে হচ্ছে ফিল্টারিং অ্যাপারেটাস, তারপরে অ্যাট্রিয়াম, তারপরে কোপাটিকা, তারপরে হচ্ছে ট্রাকিয়া। কাজগুলো আমরা কি কি পড়ছি, বাতাস গ্রহণ বা বাতাস ত্যাগ, জলীয় বাষ্প নিঃসরণ, এবং হচ্ছে শাকন। দেন আমরা দেখলাম যে হচ্ছে যে ভাইয়া, বক্ষীয় যে স্পাইরাকল গুলো আছে তারা সরাসরি ট্রাকিয়া উন্মুক্ত হয়, অর্থাৎ এদের কোনো অ্যাট্রিয়াম লাগে না। আর উদরীয় যে স্পাইরাকল গুলো আছে এদের ক্ষেত্রে অ্যাট্রিয়ামের প্রয়োজন হয়, তারপর অ্যাট্রিয়াম থেকে ট্রাকিয়ালে যায়। তারপরে আসি শ্বাসনালী বা হচ্ছে ট্রাকিয়া। তো শ্বাসনালী বা ট্রাকিয়া, এখান থেকে এটা হচ্ছে প্রধান শ্বসন অঙ্গ। এটাকে ট্রাকিয়াল কাণ্ড আছে, এখানে ট্রাকিয়াল কাণ্ডকে আবার হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, একটা হচ্ছে অনুপ্রস্থ। সো এই যে পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য আবার কয়টা ভাগে ভাগ করা যায়, পৃষ্ঠীয়, অঙ্কীয় এবং পার্শ্বীয়, প্রত্যেকটা এক জোড়া করে, এবং অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ যারা, তারা হচ্ছে অসংখ্য। উপরে চিত্রে যেমন দেখতে পাচ্ছ। এরপর আমরা এই ট্রাকের গঠনটা দেখলাম যে বাহিরের স্তর থাকে, যেটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি ঝিল্লি, এরা স্কোয়ামাস আবরণ টিস্যু দ্বারা গঠিত। তারপর আমরা দেখলাম যে সবুজ কালার, এটা হচ্ছে মধ্যস্থল, এরা হচ্ছে এপিথেলিয়াম বা হচ্ছে বহুভুজাকৃতি আবরণী কোষ দ্বারা গঠিত।
তারপরে হচ্ছে অন্তঃস্তর, যেটাকে বলা হয় ইন্টিমা, এবং এরা হচ্ছে কিউটিকল দ্বারা গঠিত। সো ইন্টিমা একটা বিশেষ শেপ গঠন করে রিং আকৃতি, যেটাকে বলা হয় টিনিডিয়া, এবং এরা কি করে, চুপসে যাওয়া প্রতিরোধ করে। এরপরে ট্রাকিয়ার কিছু বৈশিষ্ট্য ছিল, এরা শাখা প্রশাখা যুক্ত হয়, স্থিতিস্থাপক হয়, 2.5 মাইক্রোমিটার এবং 3টি স্তর থাকে। তারপর আমরা দেখলাম হচ্ছে বায়ুথলি বা হচ্ছে এয়ার স্যাক। সো এই যে তোমরা দেখতে পাচ্ছ বায়ুথলি বা এয়ার স্যাক। ট্রাকিয়া ফুলে গেলে তৈরি হয় ইন্টিমা বিহীন পাতলা প্রাচীর যুক্ত, অতিরিক্ত বাতাস সঞ্চালনে সহায়তা করে, সংকোচন প্রসারণের মাধ্যমে বায়ু প্রবাহ তৈরি হয়, এবং এরা হচ্ছে উড়তে সহায়তা করে। এরপর আসলাম আমরা ট্রাকিয়াল কোষে। এই যে এখানে যে কোষটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রাকিয়াল কোষ, বা চিত্রে একটু খেয়াল করো গ্রিন কালার দিয়ে, সেটা হচ্ছে ট্রাকিয়াল কোষ। প্রথমে কি হলো, শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। হুম। এরপরে এই যে এটা দেখাচ্ছে সেটা হচ্ছে এর গহ্বরটা। তারপরে ট্রাকিয়া, ট্রাকিয়ার মাঝখানে আবার টেনিডিয়া দেখাইছে। সো এরপরে শাখা ট্রাকিয়া, সেইখান পর্যন্ত টেনিডিয়া আছে। তবে ট্রাকিওল যারা সৃষ্টি হয়েছে এদের কিন্তু এরকম আর কোনো টেনিডিয়া নাই বা ইন্টিমা নাই। সো ট্রাকিওল কোষ থেকে কি সৃষ্টি হয়, ট্রাকিওল কোষ থেকে হচ্ছে ভাইয়া ট্রাকিওল সৃষ্টি হয়, এবং এই ট্রাকিওল কোষটা হচ্ছে তারকাকার। তারপরে সেটা হচ্ছে দেহে চলে যায়। ওকে, তারপরে আমরা চলে আসলাম হচ্ছে ট্রাকিওলে। ট্রাকিওলে হচ্ছে এরা আমরা একটা প্রান্তীয় থলি থাকে, ট্রাকিওল গুলো খুবই সরু হয়, ইন্টিমা বিহীন হয়, তারপরে টেনিডিয়া বিহীন হয়। আমরা এখন চলো একটু বই থেকে পড়ে আসি, দেখি আমাদের বইয়ে কি কি আছে, এবং বইটা তোমাদেরকে দাগায় দিই। ওকে, একদম সবার প্রথমে চলে আসো, তোমরা বই বের করো, বইটা হচ্ছে তাকায় নাও। এখানে গ্রিন কালার দিয়ে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো বিভিন্ন বছর মেডিকেলের প্রশ্ন আসছে। সো এখানে ঘাসফড়িং শ্বসন তন্ত্রে টিক দাও। এখানে এটাকে হচ্ছে ট্রাকেয়াল সিস্টেম, এটা ঠিক আছে। তারপরে যে স্পাইরাকল, আমরা এখানে কয়েকটা দেখলাম যে কি কি নিয়ে গঠিত। স্পাইরাকল, শ্বাসনালী, বায়ুথলি, প্রান্তীয় কোষ এবং হচ্ছে ট্রাকিওল কোষ। তারপরে আমরা এখানে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল নিয়ে বিস্তারিত পড়াশোনা করছি। এখানে কয়টা করে কি আছে সেটা একটু খেয়াল করতে হবে। তারপরে পেরিট্রিম হচ্ছে কি প্রাচীরেরা, এটা হচ্ছে পেরিট্রিম কাইটিন নির্মিত। পেরিট্রিম কি নির্মিত ভাইয়া, কাইটিন নির্মিত। এরপরে সূক্ষ্ম রোমযুক্ত পরিস্রাবণ ছাঁকনি থাকে। তারপরে আমরা এখানে কপাটিকা পাইছি। তারপরে এখানে অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ আছে, অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ। তারপরে হচ্ছে অ্যাট্রিয়াল স্পাইরাকল আছে এখানে। ওকে, এদের কাজগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। ওকে, এবং এটাকে হলো নিউস্টিক বলা হয় কারণ সেটা আমরা উপরে বলছিলাম যে 10টায় খোলা থাকে এবং 10টায় কার্যকর। তারপর আমরা দেখলাম যে হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, এরা 3 স্তর বিশিষ্ট এবং এরা প্রধান শ্বসন অঙ্গ, এই দুইটা মার্ক করো। তারপরে বাহিরে এপিডার্মিস ভিত্তিঝিল্লি বলা হয়, এবং এরা হচ্ছে মাঝখানে যেটা থাকে বা যেটাকে আমরা বলি হচ্ছে মধ্যস্তর, সেটা হচ্ছে এপিথেলিয়াম, এবং ভিতরে কিউটিকল নির্মিত ইন্টিমা থাকে। এরপরে ইন্টিমার মাঝখানে থাকে হচ্ছে টিনিডিয়া, যারা চুপসে যাওয়াকে প্রতিরোধ করে। এরপর ট্রাকিয়াল কাণ্ড এখানে দেখাইছে যে পার্শ্বীয়, পৃষ্ঠীয় এবং হচ্ছে অঙ্কীয়। এরপর এখানে গঠনটা দেখাইছে, গঠনটা আমরা দেখছি। এরপর কাজগুলো একটু দেখে নিবা। তারপরে আসি হচ্ছে বায়ুথলি নিয়ে। সো বায়ুথলি একটু আগে আমরা বর্ণনা করছি, এটা হচ্ছে বায়ুথলি, এখানে বিশেষ কিছু আর বললাম না। এরপর ট্রাকিওল কোষ, এটা নিয়ে আমরা কথা বলছি। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই যে শ্বসন পদ্ধতিটা, অর্থাৎ কিভাবে শ্বসন কার্যক্রমটা এখানে চলে। তো এই যে শ্বসন কার্যক্রম চলে, এটা কি করে, একবার হচ্ছে বাতাস গ্রহণ করে যেটাকে প্রশ্বাস বলি, এবং আরেকবার কি করে বাতাসটা ত্যাগ করে যেটাকে আমরা নিঃশ্বাস বলি। তো দেখো, এর যে শ্বাস গ্রহণের এটি এটি একটা হচ্ছে সক্রিয় প্রক্রিয়া। সো উদরীয়, সরি, বক্ষীয় এবং উদরীয় পেশির সংকোচনের ফলে, সরি, যখন এই বক্ষে এবং উদরীয় পেশির প্রসারণটা হয় অর্থাৎ ফুলে যায়, সেই সময়ে দেহ খণ্ডকেরগুলো প্রসারণ ঘটে এবং সাথে সাথে ট্রাকিয়ার অভ্যন্তরের আয়তনটা বৃদ্ধি পায়। তো যখন আয়তনটা বৃদ্ধি পায় তখন এর মধ্য দিয়ে বাতাসটা কিন্তু প্রবেশ করতে পারে। তো এই সময় শ্বাসরন্ধ্রের মধ্যে দিয়ে অক্সিজেন সমৃদ্ধ বাতাস দ্রুত ট্রাকিয়াতে প্রবেশ করে, এবং ট্রাকিওলের প্রান্তীয় থলিতে বিদ্যমান ট্রাকিওল রসে অক্সিজেন বিমুক্ত হয়। তারপরে ট্রাকিয়াল রস থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দেহকোষে পৌঁছায়। কি ঘটলো ভাই এখানে, যে দেখো, যখন শ্বাস গ্রহণ করতেছে, যে প্রথমত এর যে বক্ষটা সেটা প্রসারিত করে, কে করে, এখানে বক্ষে এবং উদরীয় যে পেশিগুলো আছে তারা এর বক্ষটা প্রসারিত করে, ফলে এর যে দেহখণ্ডকের ভিতরে যে ট্রাকিয়া গুলো আছে এদের আয়তনটা বৃদ্ধি পায়।
আয়তন বৃদ্ধি পেলে কি হয়, বাতাস, বাহিরে বাতাস যারা আছে তারা দেহের ট্রাকিয়ার মধ্যে প্রবেশ করে এবং এরা হচ্ছে অক্সিজেন যুক্ত। তারপরে এই যে ট্রাকিয়া গুলো আছে, এরা ট্রাকিয়া থেকে শাখা ট্রাকিয়া, শাখা ট্রাকিয়া থেকে হচ্ছে ট্রাকিওল কোষ, তারপর ট্রাকিওল, তারপর প্রান্তীয় থলি, প্রান্তীয় থলিতে গিয়ে এরা হচ্ছে অক্সিজেনটা বিমুক্ত করে। তারপরে সেখানে ট্রাকিওল রস থাকে, সেখান থেকে রস থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দেহকোষে হচ্ছে এই অক্সিজেনগুলো পৌঁছে যায়। ঠিক একইভাবে অপোজিট ভাবে এর নিঃশ্বাস কার্যক্রমটা চলে। সেটা কিভাবে? দেখো, আমাদের শ্বাস গ্রহণ যেটা সক্রিয় প্রক্রিয়া ছিল, শ্বাস ত্যাগ একটা হচ্ছে নিষ্ক্রিয় প্রক্রিয়া, অর্থাৎ এটা অটোমেটিক্যালি বের হয়ে যায়। তুমি দেখো, শ্বাস গ্রহণ যখন করবা নিজের ইচ্ছায় শ্বাস নিতে পারবা, কিন্তু তুমি যদি ইচ্ছা করে শ্বাস বন্ধ করে রাখো, মানে ত্যাগ করাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা অটোমেটিক্যালি হয়। সো এই জন্য শ্বাস ত্যাগ একটা হচ্ছে নিষ্ক্রিয় প্রক্রিয়া। কি ঘটে? দেহকোষে বিপাকের ফলে সৃষ্ট যে কার্বন ডাই অক্সাইড, তারা ব্যাপন পদ্ধতিতে ট্রাকিওল রসে আসে, অর্থাৎ আগে ছিল দেহকোষে, সেখান থেকে ব্যাপন পদ্ধতিতে ট্রাকিওল রসে চলে আসে। তারপরে ট্রাকিওল রস থেকে ট্রাকিয়ায় প্রবেশ করে। এরপরে বক্ষে এবং উদরীয় পেশি যখন সংকোচন হয় বা শিথিল হয়, তখন দেহখণ্ডকের গুলো সংকোচন ঘটে এবং সাথে সাথে ট্রাকিয়ার অভ্যন্তরে আয়তনটা হ্রাস পায়। আয়তন হ্রাস পেলে কি হয়? এ সময় ট্রাকিয়া থেকে কার্বন ডাই অক্সাইড রক্ত শ্বাসরন্ধ্র দিয়ে বের হয়ে চলে যায় এবং খুব কম সময়ে এটা হয়। বোঝা গেল বিষয়টা? আমরা এখন এটা একটু চলো তোমাদেরকে হচ্ছে একটু লিখে দিই, আরো হয়তো তোমাদের বিষয়টা ভালো হবে। যদিও বইয়ে এভাবে লেখা আছে, তারপরও আমি একটু হচ্ছে লিখে দিই। সো দেখো, আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে শ্বাস গ্রহণ। সো শ্বাস গ্রহণের প্রথমে কি হতে হবে? যে উদরীয় প্লাস বক্ষীয় যে পেশিগুলো রয়েছে, এরা কি করবে? এরা হচ্ছে প্রসারিত হবে। তারপরে কি ঘটবে? এদের দেহের যে আয়তনটা, আয়তনটা বৃদ্ধি পাবে। তারপরে ট্রাকিয়ার আয়তনটা বৃদ্ধি পাবে। তারপরে কি হবে? বাইরে থেকে যে অক্সিজেনটা, সেই অক্সিজেনের মধ্যে রক্ত বাতাসটা প্রবেশ করবে, ভেতরে প্রবেশ করবে। নয়, ভেতরে প্রবেশ করবে। তারপরে সেখান থেকে ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে শাখা ট্রাকিয়া, তারপরে ট্রাকিয় থলি, থলি থেকে তারপর ব্যাপন প্রক্রিয়া চলে যাবে এবং অপোজিট ভাবে হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড তারা বাহিরে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু চলে আসবে। সো এই হচ্ছে আমাদের শ্বসন তন্ত্রের বিস্তারিত। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।